গল্পের একদম শুরুতে আমরা একদল মানুষকে দেখতে পাই যারা আসলে 6 জনের একটা বন্ধুদের দল। তারা সবাই একটা ছোট উড়োজাহাজে করে এক প্রাইভেট দ্বীপের দিকে যাচ্ছে। তারা ভেবেছিল তারা অনেকদিন কাজের পর একটু ফাঁকা সময় পেয়েছে, তাই এবার তারা জমিয়ে ঘুরবে আর আনন্দ করবে। কিন্তু তাদের যাত্রার মাঝপথেই তাদের বন্ধু জ্যাকের চোখে কোনোভাবে ইনফেকশন হয়ে যায়। এজন্য ওদের ঘুরতে গিয়ে হঠাৎ করে ফিরে আসার সিদ্ধান্ত নিতে হয়। এতে সবাই ভেতরে ভেতরে তার জন্য খুবই বিরক্ত হয়, কেননা এখানে কারো কারো অনেক কষ্টে ঘুরতে আসার একটা সুযোগ মিলেছিল। কিন্তু শুধু এই বন্ধুর অসুস্থতার জন্য সেই সুযোগও তাদের এবার হাতছাড়া হয়ে যাবে। তাদের উড়োজাহাজটা বিশাল সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য পাইলটরা তাদের ম্যাপের সেই দ্বীপের রাস্তাটা হারিয়ে ফেলেছে। এই উড়োজাহাজের মূল চালকের নাম জনি আর তার সহকারীর নাম ম্যাক্স। তারা দুজনেই বোঝার চেষ্টা করছে তারা আসলে কোন দিকে যাচ্ছে, কিন্তু তারা আসলে তা বুঝতে পারছে না। তবে এই দিকেই সমুদ্রের মাঝে একটা আলাদা দ্বীপ আছে যেখানে শুধু মেয়েরাই থাকে, আর এখানে তারা সবাই টকবকে তরুণী আর খুবই অদ্ভুত রকমের সুন্দরী। এদিকে উড়োজাহাজটা অনেকক্ষণ ধরে এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকায় জ্বালানি প্রায় ফুরিয়ে আসে। উড়োজাহাজে পথ দেখানো কম্পাসটা অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে, আর এখন তার সঙ্গে সঙ্গে বেতার যন্ত্রটাও কাজ করা বন্ধ করে দেয়। জনি বুঝতে পারে আর বেশিক্ষণ তারা আকাশে অবস্থান করলে বড় বিপদ হতে পারে, তাই সে মনে মনে ঠিক করে নেয় যে যেখানেই হোক কোনো একটা জায়গায় গিয়ে তাদের নামতেই হবে। তখন তাদের দলের এন্ড্রু নামের এক লোক দূর থেকে সমুদ্রের মাঝে একটা ছোট দ্বীপ দেখতে পায়, আর সাথে সাথেই জনি সেই দিকেই উড়োজাহাজ ঘুরিয়ে অবতরণের জন্য তৈরি হয়ে যায়। উড়োজাহাজটা ধীরে ধীরে যখন ওই দ্বীপের কাছাকাছি পৌঁছে যায়, তখন ওই দ্বীপেই থাকা দুজন মেয়ে দূর থেকে এটাকে দেখতে পায় আর চুপি চুপি সমুদ্রের ধারে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে উড়োজাহাজটা পানিতে নেমে ধীরে ধীরে তীরের কাছে চলে আসে, আর আমরা দেখি সবার আগে নিচে নামে ড্যানি, তারপরেই নামে মিকি, আর তারপর চোখে পট্টি বাঁধা জ্যাকও ধীরে ধীরে নেমে আসে। ওদের সবার মনে একটাই আশা যে এই দ্বীপে নিশ্চয় কেউ থাকবে। নিচে নেমে ড্যানি চারপাশে তাকিয়ে দেখে আর একটু পরেই দূরে একটা মোটা শূকর দেখতে পায়। সে শূকরটা দেখতে পেয়েই হঠাৎ বন্দুক তুলে গুলি করে ফেলে। কিছুক্ষণ পর ওখানে অন্ধকার নেমে আসে, আর তারা সবাই ভাবে আজ রাতে সমুদ্রের এই বালুর উপরেই থেকে যাওয়া তাদের জন্য ভালো হবে। তাই সবাই মিলে ঠিক করে যে তারা সেখানেই ঘুমাবে। রাতের বেলা পাপ্পু নামের একজন দ্বীপের একপাশে প্রাকৃতিক কাজ সারতে যেয়ে বালুর কোণে হঠাৎ মানুষের একটা শুকনো খুলি দেখতে পায়। এটা দেখা মাত্রই সে চমকে ওঠে আর সাথে সাথেই ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকারের শব্দ শুনে বাকি সবাই দৌড়ে আসে, আর যখন তারা সবাই মিলে ওই খুলিটা দেখে তখন সবার মনে সন্দেহ জাগে যে এই দ্বীপে নিশ্চয়ই কোনো আদিবাসী জাতির মানুষ লুকিয়ে থাকতে পারে। তবে পরের দিন সকালে দ্বীপের মাঝখানে আমরা ডায়না ফ্যান্টাস্টিক নামের এক মেয়েকে দেখি, যে বসে প্রার্থনা করছে, আর তার চারপাশে আরো অনেক মেয়ে চুপচাপ বসে আছে। তারা সবাই খুব ভয় পেয়েছে, কারণ এই দ্বীপটিতে হঠাৎ করে অনেকগুলো পুরুষ মানুষ চলে এসেছে, আর এখন তাদের মনে হচ্ছে শুধু তাদের দেবী আছেন যিনি এই লোকগুলোর হাত থেকে তাদের বাঁচাতে পারেন। ডায়না এই পুরো মেয়েদের দলের নেত্রী হিসেবে সবার কথা শোনে আর সবাইকে শান্ত রাখার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেও আতঙ্কের মধ্যে আছে। এদিকে অ্যান্ড্রু আর ম্যাক্স একসাথে দল বেঁধে দ্বীপটিতে পানি খুঁজতে বের হয়, আর অন্য আরেকটা দল করে বের হয়েছে মিকি আর ড্যানি। ওরাও পানি খুঁজছে যাতে সবাই বেঁচে থাকতে পারে। উড়োজাহাজে তখন শুধু নীল আর জ্যাককে রেখে যাওয়া হয়েছিল। তারা দুজন বসে আড্ডা দিচ্ছিল, আর এমন সময় হঠাৎ এক আদিম মানুষ তাদের পাশে চলে আসে আর আক্রমণ করতে চায়। তবে সেই লোকটাকে দেখা মাত্র নীল একটুও দেরি না করে গুলি করে ফেলে, আর দ্বীপের নিস্তব্ধতার মধ্যে সেই গুলির শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। অন্যদিকে অ্যান্ড্রু আর ম্যাক্স সামনে এগিয়ে যেতে যেতেই হঠাৎ ক্যাশ ফ্লেয়ার গানের শব্দ শোনে। আসলে এই ফ্লেয়ার গানটা ছুড়েছিল নীল। ঠিক তখনই তাদের চোখে পড়ে এক সুন্দরী তরুণী মেয়ে মায়ার দিকে, যে ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আসলে এই আদিবাসীরা তাদের খুবই বিরক্ত করে, আর তাদের সুযোগ পেলেই ভোগবিলাসিতার বস্তু হিসেবে এখান থেকে ধরে নিয়ে যায়। আর মেয়েটিকে সে একা দেখতে পেয়ে সে সেখানেই তার সাথে জোর করে সুযোগ নিতে চায়। তাই মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। তবে মেয়েটি যখন পালাতে পালাতে দূর থেকে এই দুই অপরিচিত পুরুষকে দেখে, তখন ওদের দেখে সে আরো ভয় পেয়ে অন্যদিকে দৌড়ে পালিয়ে যায়। অ্যান্ড্রু তাকে থামাতে পেছন থেকে ধাওয়া শুরু করে, আর ম্যাক্স বন্দুক তুলে সেই তাড়া করা আদিবাসীকে গুলি করে মাটিতে ফেলে দেয়। মেয়েটি তখনও পালাচ্ছিল, আর অ্যান্ড্রু দ্রুত গিয়ে তাকে ধরে ফেলে, কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে সে অ্যান্ড্রুর হাতে খুব জোরে কামড় দিয়ে তাকে ফেলে দেয়, আর সে সুযোগ পেয়ে আবারও দৌড়ে পালিয়ে যায়।
এই সময় মিকি আর ড্যানিও দূর থেকে আরেকটি মেয়েকে দেখতে পায়, কিন্তু তারা কথা বলার আগেই মেয়েটা আতঙ্কে সেই জায়গা থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অ্যান্ড্রু আর ম্যাক্স দুজনেই জোর করে একটা ঝটকা অনুভব করে আর বোঝে যে তারা উপরে উঠে গেছে। আসলে সেখানকার মেয়েরা গাছের ডাল দিয়ে তৈরি একটা জাল তাদের উপর ফেলেছিল, আর সেই জালে আটকা পড়ে তারা উল্টো হয়ে উপরে ঝুলে গেছে। এখন সেখানকার সব মেয়েরা দল বেঁধে এসে এই দুজন পুরুষকে চারদিক থেকে ঘিরে ফেলে। আসলে তারা ভেবেছিল যে তারাও হয়তো আদিবাসীদের মতো তাদের ধরে নিয়ে যেতে এসেছে। এখানে ডায়না প্রথমে ঠিক করে যে এদের মেরে ফেলা উচিত, কারণ ওরা এই দ্বীপের জন্য বড় বিপদ হতে পারে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় মায়া। সে সবার সামনে বলে এই দুজন তাকে সেই আদিবাসীর হাত থেকে বাঁচিয়েছে, তাই এদের না মারাই ভালো। মায়ার কথা শুনে ডায়না কিছু না বলে সেখান থেকে সরে যায়, আর মায়া এগিয়ে গিয়ে জাল কেটে অ্যান্ড্রু আর ম্যাক্সকে চুপচাপ সেখান থেকে মুক্ত করে। আসলে এখানে মায়াকে আদিবাসীদের কাছ থেকে বাঁচানোর জন্য সে তাদের উপর খুবই ইমপ্রেস হয়ে যায়। এরপর ড্যানি আর মিকি হাঁটতে হাঁটতে এসে পৌঁছে সেই জায়গায় যেখানে কিছুক্ষণ আগেই ডায়না প্রার্থনা করছিল। এদিকে অ্যান্ড্রু আর ম্যাক্স ফিরে যায় তাদের উড়োজাহাজের দিকে। হঠাৎই তাদের সামনে ভেতর থেকে এক আদিবাসীর মৃতদেহ গড়িয়ে নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে তারা তাড়াতাড়ি ভেতরে উঠে পাপ্পুকে জিজ্ঞেস করে এই মৃত মানুষটা কে। ঠিক সেই সময় দূর থেকে দ্বীপের মেয়েরা এসে সেই আদিবাসীর দেহটি তুলে নেয়, যাকে একটু আগে ম্যাক্স গুলি করেছিল। এরপর রাতে নিজের কুলের সামনে দাঁড়িয়ে ডায়না সবার কাছে ঘোষণা করে যে তার নাকি একটু আগেই দেবীর সঙ্গে কথা হয়েছে, আর দেবী তাকে জানিয়েছেন যে তাদের দ্বীপের উপর এক বিশাল বিপদ নেমে আসতে চলেছে। ডায়নার মুখে দেবীর বার্তা শুনে সব মেয়েরাই ভয় পেয়ে যায়। সবাই ভাবে সামনে বুঝি ভয়ানক কিছু আসছে। পরের দিন ভোরে পাপ্পু উঠে পড়ে সেই আদিবাসীর জন্য কবর খুঁড়তে যায়, যাকে সে গতকাল মেরেছিল। মাটি কাটতে কাটতে সে দেহটা নামাতে যাবে, এমন সময় হঠাৎ সামনে এসে দাঁড়ায় সেখানকার মেয়েরা। ওদের দেখতে পেয়েই উড়োজাহাজ থেকে বাকিরা সবাই নিচে নেমে আসে। মেয়েরা এসে পাপ্পুর কাছ থেকে সেই আদিম মানুষের লাশটা চাইতে থাকে, আর ছেলেরাও এতগুলো সুন্দরী মেয়েকে একত্রে দেখতে পেয়ে কোনো প্রশ্ন না করে চুপচাপ দেহটা তাদের হাতে তুলে দেয়। তখনই ম্যাক্স একটু আলাদাভাবে ভাবতে শুরু করে। সে সবাইকে বলে এই মেয়েদের সঙ্গে যদি ভালো করে বন্ধুত্ব করে তাদের খুশি করা যায়, তবে তাদের সাহায্যেই হয়তো দ্বীপ থেকে বেরোনোর কোনো রাস্তা পাওয়া যেতে পারে, আর তাদের সাথে বেশ কিছুটা সুন্দর সময়ও কাটানো যাবে। ম্যাক্সের কথা শুনে বাকি ছেলেরা ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়ে যায়, কারণ তারাও মন থেকে এই দ্বীপ ছেড়ে পালাতে চায়। কিন্তু সমস্যা হলো তাদের উড়োজাহাজে আর তেমন জ্বালানি নেই, আর পথ দেখানোর কম্পাসটাও একেবারে নষ্ট। এই দুই কারণেই তারা এখানে আটকে পড়েছে। মিকি ও ম্যাক্সের প্ল্যানকে ভালো বলে মেনে নেয়, তাই সে উড়োজাহাজ থেকে কিছু হাঁড়ি পাতিল, কাপড় চোপড় আর ছোটখাটো জিনিস বের করে আনে, যেন ওগুলো উপহার হিসেবে দিয়ে মেয়েদের মন জয় করা যায়। এরপর ড্যানি, ম্যাক্স আর মিকি একসাথে মেয়েদের দিকেই হাঁটা শুরু করে। পথে যেতে যেতে তারা একটা জায়গায় এসে দেখে আগের দিন পাপ্পু আর ম্যাক্স যেই আদিবাসীদের মেরেছিল তাদের লাশ কয়েকটা কাঠের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। হয়তো তাদের উদ্দেশ্য ছিল যে এগুলো দেখে যেন তারা ভয় পেয়ে যায়, কিন্তু এই তিনজন লাশগুলো দেখে একটুও ভয় পায় না, বরং আরো বেশি সাবধানে সামনে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা তিনজনই এসে পৌঁছে ঠিক সেই জায়গায় যেখানে মেয়েরা বসে প্রার্থনা করত। তারা জায়গাটা পা রাখার সঙ্গে সঙ্গে চারদিক থেকে ঘিরে ফেলে সেখানকার সব মেয়েরা। ছেলেদের দেখে ডায়নার মুখে এক ফোঁটাও হাসি আসে না, বরং সে আরো বিরক্ত হয়। তখন ড্যানি এগিয়ে গিয়ে নরম গলায় ডায়নাকে বলে তারা নাকি তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। এটা বলেই সে সামনে থাকা কাপড় আর হাঁড়ি পাতিল মাটিতে রেখে দেয় আর জানায় এগুলো সব তোমাদের জন্য। কিন্তু ডায়না ঠান্ডা গলায় বলে দেয় তাদের এই উপহার তার মোটেই পছন্দ নয়, আর ওরা যেন এগুলো নিয়ে এখান থেকে চলে যায়। ডায়নার কথা শুনে ছেলেরা আর তর্ক না করে ধীরে ধীরে সেখান থেকে সরে আসে, শুধু জিনিসগুলো ওখানেই ফেলে রেখে যায়। তবে মেয়েরা ভেতরে ভেতরে উপহারগুলো বেশ পছন্দ করে। নতুন কাপড় আর ঝকঝকে বাসন তাদের চোখে আলাদা ঝলক আনে। শুধু ডায়নাই এসব দেখে আরো অস্বস্তি অনুভব করে। কিছুক্ষণ পরে আমরা দেখি মায়াকে। সে নতুন পাওয়া কাপড় পরে সেজেগুজে সরাসরি ম্যাক্সের কাছে চলে আসে। আসলে ম্যাক্স যখন সেই আদিবাসীটিকে মেরে তাকে বাঁচিয়েছিল তখন থেকেই সে তাকে মনে মনে পছন্দ করে ফেলেছে। তাই সে নতুন পোশাক পরে তাকে দেখাতে এসেছে যে তাদের জিনিসগুলো তার খুবই পছন্দ হয়েছে। তবে সে ডায়নার কড়া নিয়ম কানুনের বাইরে গিয়েও নিজের মনের কথা শুনেই এই সিদ্ধান্তটি নিয়ে ফেলেছে। মায়া যে নতুন জামা পরে লুকিয়ে লুকিয়ে ম্যাক্সের কাছে এসেছিল সে কথা সে ডায়নাকে দেখার পরও জানায়নি। আর এদিকে ম্যাক্স এসব বুঝতে পেরে সে নিজেও এই ব্যাপারটার জন্য মনে মনে খুব খুশি হয়, কারণ সে নিজেও এত সব সুন্দরী মেয়েদের মধ্যে থেকে কাউকে না কাউকে মনে মনে আপন করতে চেয়েছিল।
তাই সে সমুদ্রের ধারে বসে তাকে আরো ইমপ্রেস করানোর জন্য তাকে কফি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু মায়া জীবনে কখনো কফি খেয়ে দেখেনি। তাই কাপটা ঠোঁটে ঠেকিয়েই সে একটু চুমুক দিতেই তার মুখ কুঁচকে যায় আর তাকে বলে বোঝায় যে তার এটা মোটেই ভালো লাগছে না। কিছুটা সময় কেটে গেলে সব মেয়েরা আবার সেই প্রার্থনার জায়গায় জড়ো হয়। সেখানে দাঁড়িয়েই মায়া সবার সামনে সাহস করে বলার চেষ্টা করে যে সে ম্যাক্সের প্রেমে পড়ে গেছে আর সে তাকে খুব ভালোবাসে। তার এসব কথা শুনে মেয়েরা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ডায়না। সে সবাইকে থামিয়ে দেয় আর বলতে শুরু করে তার নাকি আবার দেবীর সঙ্গে কথা হয়েছে। দেবী তাকে নাকি বলেছে এই দ্বীপটিকে বাঁচাতে হলে প্রথমে এই পুরুষ মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কারণ তাদের সাহায্যে তারা সব আদিবাসীকে শেষ করে ফেলতে পারবে। ডায়না এরপর আরেক ধাপ এগিয়ে গিয়ে বলে যখন সব আদিবাসীকে মেরে ফেলা হবে তারপর এক সময় সুযোগ বুঝে ওই মানুষগুলোকেও তাদের শেষ করে দিতে হবে। এই কথা শুনে সেখানে থাকা সব মেয়েই অবাক হয়ে যায়। আসলে তারা মনে মনে চেয়েছিল ছেলেগুলোর সঙ্গে মিলেমিশে একসাথে কাজ করতে আর স্বাভাবিকভাবে বাঁচতে। ডায়নার এই কঠোর সিদ্ধান্ত তাদের কারোরই পছন্দ হয় না, তাই সবাই চুপচাপ মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে ড্যানি আর ম্যাক্সকে আমরা দেখি সমুদ্রের ধারে বসে গল্প করতে, আর তখনই তাদের কাছে দুজন মেয়ে এসে তাদের পাশে বসে আর তাদের সাথে ধীরে ধীরে কথা বলতে শুরু করে। এদিকে অ্যান্ড্রুও সমুদ্রের জলে নেমে মাছ ধরার চেষ্টা করছিল। তাকে একা দেখে এক মেয়ে সাহস করে তার কাছে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পর ড্যানিও সেই মেয়ের পেছন পেছনে ওখানে হাজির হয় আর এতে পরিবেশটা একটু অস্বস্তিকর হয়ে যায়। ওই সময় ম্যাক্সের পাশে বসেছিল মায়া। তাকে একা সুযোগ পেয়ে ম্যাক্স তার কাছে টেনে নেয় আর তাকে জড়িয়ে ধরে চুমু দিতে শুরু করে। প্রথমে মায়া একটু লজ্জা পায়, কিন্তু পরে ওরও ভালো লাগতে শুরু করে, তাই সেও ম্যাক্সকে আঁকড়ে ধরে তার সাথে সময় কাটাতে থাকে। এদিকে পাপ্পু তখন সমুদ্রের ধারে নিজের মতো করে হাঁটাহাঁটি করছিল। অন্য পাশে কয়েকজন মেয়ে মিকির সঙ্গেও বেশ ভালো বন্ধুত্ব করে নিয়েছে। এক মেয়ে তো গাছের ডালে উঠে ওর জন্য নারকেল পাড়তে শুরু করে। গাছের মাথায় উঠে সে যখন চারদিকে তাকাচ্ছিল তখন হঠাৎ তার চোখে পড়ে বেশ কয়েকজন আদিবাসী নৌকায় করে দ্বীপের দিকে চলে আসছে। দৃশ্যটা দেখে সে একদম ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করে সবাইকে ডেকে এক জায়গায় জড়ো করে। আর কিছুক্ষণের মধ্যেই সবাই আলাদা আলাদা ঝোপ আর পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। এই সময় আদিবাসীরা তীরে নেমে আসে আর তাদের সাথীদের ঝুলন্ত লাশগুলো দেখে তারা প্রচন্ড রেগে যায়। আর সমুদ্রের ধারে হাঁটাহাঁটি শেষ করে পাপ্পু যখন একটু বসে বিশ্রাম নিচ্ছিল তখন তার টের পাওয়ার আগে পেছন থেকে এক আদিবাসী চুপি চুপি এসে তার গলা কেটে দেয় আর অল্প সময়ের মধ্যেই পাপ্পু মারা যায়। অনেকক্ষণ পর যখন আদিবাসীরা নিজেদের মৃত সাথীদের দেহ নিয়ে নৌকায় ফিরে যায় তখন লুকিয়ে থাকা সবাই আবার বাইরে বেরিয়ে আসে। তারা দেখে বালুর উপর নিথর হয়ে পড়ে আছে পাপ্পুর মরদেহ। এই দৃশ্য দেখে সবাই গভীরভাবে শোকাহত হয় আর তাকে ভালোভাবে কবর দিয়ে দাফন করে। এর কিছুক্ষণ পর মায়া আর ম্যাক্স হাঁটতে হাঁটতে একটু দূরে চলে যায়। ঠিক তখনই ম্যাক্স দূরে একটা পুরনো ভাঙাচোরা জাহাজ দেখতে পায়। কৌতূহল থেকে সে ভেতরে ঢুকে চারদিকে দেখতে শুরু করে। অন্যদিকে ডায়নার নির্দেশে মেয়েরা আবারও সব পুরুষকে ঘিরে ফেলতে থাকে। আর সেই পুরনো জাহাজের ভিতর মায়া আর ম্যাক্স হঠাৎ এক জায়গায় এসে একটা পুরনো লাশ দেখতে পায়, যেটা অনেকদিন ধরে ওখানেই পড়ে আছে। গল্পটা এখন আরো এক ধাপ এগিয়ে যায় আর পুরনো সেই জাহাজের ভেতরে যে শুকনো লাশটা পড়েছিল সেটাকে দেখে মায়া কেঁপে ওঠে আর ধীরে ধীরে ম্যাক্সকে বলে এই মানুষটাই তো আমাদের দেবী। ছোটবেলা থেকে যাকে নিয়ে তাদের এত ভয় আর বিশ্বাস দুটোই তৈরি হয়েছে সেই কথিত দেবীকে আজ তারা লাশ হয়ে পড়ে থাকতে দেখলো। এই দৃশ্য দেখে দুজনেই জাহাজের বাইরে এসে দাঁড়ায় আর মায়া কাঁদতে কাঁদতে ম্যাক্সকে সব খুলে বলে যে ডায়না এতদিন সবাইকে মিথ্যে বলেছে যে তাদের দেবী নাকি এখনো বেঁচে আছে আর সে নিয়মিত তার সঙ্গে কথা বলে। মায়ার এই কথা ম্যাক্সের কাছে প্রথমে একটু অবিশ্বাস্য বলে মনে হয়, তাই সে আবার জাহাজের ভেতর ফিরে গিয়ে ভালো মতো খুঁজে দেখতে শুরু করে। কিছুক্ষণ পর তার হাত পড়ে একটা পুরনো ডায়েরির ওপর। সে ডায়েরিটা খুলে পড়তে শুরু করে আর তাতেই আস্তে আস্তে বেরিয়ে আসে সেখানকার আসল ইতিহাস। সেখানে লেখা ছিল অনেক বছর আগে এক দেশে ভয়ঙ্কর যুদ্ধ লাগলো আর যুদ্ধ শুরু হতেই সেখানকার সব মানুষকে পালাতে হলো। সেই দেশেই ছিলেন সিস্টার মেরিয়াম, যিনি ছোট ছোট মেয়েদের নিয়ে একটা অনাথ আশ্রম চালাতেন। যুদ্ধ শুরু হতেই তিনি সব মেয়েকে নিয়ে দৌড়ে গিয়ে একটি জাহাজে ওঠেন যাতে করে তারা অন্য একটি দেশে পালিয়ে যেতে পারে। কিন্তু মাঝপথে সমুদ্রের আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে জাহাজের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নষ্ট হয় আর শেষে জাহাজটা এসে পড়ে এই নির্জন দ্বীপের গায়ে। ওই দুর্ঘটনায় ছোট ছোট মেয়েরা কোনো রকমে বেঁচে গেলেও সিস্টার মেরিয়াম খুবই গুরুতর আহত হয় আর জাহাজের চালক সেখানেই মারা যায়। তখন সেই সব মেয়েদের মধ্যেই 10 বছরের ছোট্ট ডায়না সিস্টার মেরিয়ামের সব দায়িত্ব নিয়ে নেয়।
বয়সে ছোট হলেও ডায়না খুব তাড়াতাড়ি বাকিদের দেখাশোনা করতে শিখে ফেলে আর নিজেকে তাদের স্বাভাবিক নেতা হিসেবে ভাবতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে মেয়েরা বড় হয় আর একদিন সিস্টার মেরিয়ামেরও মৃত্যু হয়। তারপর থেকেই পুরো দলের একমাত্র নেত্রী হয়ে যায় ডায়না। সে তখন বাকি মেয়েদের সামনে এক নতুন গল্প বানিয়ে বলে যে মেরিয়াম নাকি আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং তিনি আসলে দেবী। তিনিই নাকি সবার প্রাণ বাঁচিয়েছেন। পুরনো জাহাজের ভেতরেই নাকি দেবী আছেন আর তিনি শুধু ডায়নার সঙ্গেই কথা বলেন। এই অজুহাতে ডায়না কাউকেই আর সেখানে ঢুকতে দেয় না। পুরো ডায়েরি পড়ে ম্যাক্স বুঝতে পারে ডায়না আসলে নিজের মনের বিকার থেকে সবাইকে নিয়ন্ত্রণ করছিল আর ধীরে ধীরে একেবারে বিকৃত মানসিকতার মানুষে পরিণত হয়েছে। ঠিক তখনই জাহাজের ভেতর খুঁজতে গিয়ে সে একটা পুরনো কম্পাস পেয়ে যায়, যা তখন কাজ করছিল। অন্যদিকে ডায়নার নির্দেশে মেয়েরা সব ছেলেদেরকে এক জায়গায় বেঁধে ফেলছিল আর ডায়না সামনে দাঁড়িয়ে ঘোষণা করছিল এই লোকগুলোকে আদিবাসীদের হাতে তুলে দেবে, যাতে তারা খুশি হয়ে আর ভবিষ্যতে তাদের উপর আর আক্রমণ না করে। এই সময় হঠাৎই সেখানে চলে আসে ম্যাক্স। সে সবার সামনে জোর গলায় পুরো সত্যিটা বলে দেয় যে ডায়না এত বছর ধরে কিভাবে ডায়েরির কথা গোপন রেখেছে আর মেয়েদের মিথ্যে গল্প শুনিয়ে বোকা বানিয়েছে। সে জানিয়ে দেয় তাদের কথিত দেবী অনেক আগেই মারা গেছেন আর জাহাজের ভেতরে যে লাশ পড়ে আছে সেটাই তাদের দেবী, মানে সিস্টার মেরিয়াম। কথাগুলো শুনে মেয়েরা সবাই প্রচন্ড রেগে যায়। তখনই এক মেয়ে আর সহ্য করতে না পেরে রাগের মাথায় ডায়নার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মেরে ফেলে। পরের দিন সকালে সমুদ্রের আকাশ একটু পরিষ্কার হতেই সবাই মিলে একটাই সিদ্ধান্ত নেয় যে এই অশান্ত দ্বীপটা ছেড়ে তারা সবাই চলে যাবে। তাই সবাই নৌকা আর উড়োজাহাজের যা যা অংশ আছে তা দিয়ে কোনো রকমে বেরোনোর প্রস্তুতি নিতেই হঠাৎ তাদের উপর আবার হামলা করে বসে আদিবাসীরা। তারা প্রাণপণ চেষ্টা করে নৌকা আর মানুষগুলোকে থামিয়ে দিতে, কিন্তু এবার তারা সবাই একসাথে প্রতিরোধ গড়ে তোলে। তবে অনেক কষ্টে ম্যাক্স আর তার সঙ্গীরা নৌকাটার সামনে এগিয়ে নিতে সফল হয় আর ধীরে ধীরে দ্বীপটা পেছনে ফেলে আসে তারা। দূর থেকে দ্বীপের গাছপালা আর বালুর রেখা ছোট হতে থাকে আর সামনে ভেসে ওঠে নতুন এক দ্বীপের ছায়া। গল্পের একেবারে শেষে আমরা দেখি সবাই সেই নতুন দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো এবার তারা সত্যিকারের নিরাপদ আশ্রয় আর নতুন একটা জীবন পাবে। আর এভাবেই আটকে পড়া এই বন্ধুদের অদ্ভুত সব অভিজ্ঞতার গল্প শেষ হয়।